আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি বিভিন্ন সময়ে এই আমাদের নির্বাচন কমিশন নিয়ে নানা ধরনের সমালোচনা করি। অনেক দর্শক আমাকে এমনও বলেন যে নির্বাচন কমিশনের সঙ্গে কি আমার কোনো স্থায়ী শত্রুতা আছে কিনা, এবং তাদের নিয়ে কেন আমি এত তীব্র ভাষায় সমালোচনা করি। আমি আসলেই মনে করি, আমি আগে বহুবার বলেছি, আমি এই নির্বাচন কমিশনকে মোটেই এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য কমিশন বলে মনে করি না। আমি একাধিক কারণ উল্লেখ করেছি যে তারা যাদের রিটার্নিং অফিসার নিয়োগ করেছেন, বিভিন্ন জেলা প্রশাসক যারা আছেন, তারা এই যে হা না ভোটের জন্য একটা পক্ষে তারা প্রচারণা চালিয়েছে, এবং এই প্রচারণা চালানোর মাধ্যমে নির্বাচন কমিশনই বলেছে যে তারা দণ্ডনীয় অপরাধ করেছে। তাদের ব্যাপারে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করে নাই। এই সমস্ত লোকগুলি যারা দণ্ডনীয় অপরাধ করেছে নির্বাচনের পরিচালনার ক্ষেত্রে, তাদেরকে দিয়ে আবার নির্বাচন পরিচালনার জন্য তারা বসে আছে। এটা অন্যায়। যাই হোক, সেগুলো নিয়ে আমি অনেকবার বলেছি, ওগুলো আবার রিপিট করতে চাই না। আজকে আমি একটা তাদের এর মধ্যে তারা, আমি আরেকটা কথা বলি নেই, এর মধ্যে তারা, আপনি নিশ্চয়ই এটাও দেখেছেন যে পোস্টাল ব্যালটটিও তাদের মধ্যে নানা ধরনের কিন্তু অযোগ্যতার আমরা প্রমাণ পেয়েছি। সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে বলে আমরা পত্রিকায় পেলাম, এই পত্রিকার এই রিপোর্টটার জন্য আমি দৈনিক প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রথম আলো দুজন রিপোর্টার রিয়াদুল করিম এবং হাফিজুর রহমান, এই দুজনকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি, কারণ ওনারা অনুসন্ধান করে একটা রিপোর্ট করেছেন। এবং সেই রিপোর্টটা কি? সেই রিপোর্টটা হলো এই আসন্ন নির্বাচনে যে পর্যবেক্ষক নিয়োগ করা হবে, এই পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নির্বাচন কমিশন কী পরিমাণ অযোগ্যতার প্রমাণ দিয়েছে তার একটা বিষয়। এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এটা পর্যবেক্ষণের জন্য আমাদের দেশের 81টি প্রতিষ্ঠানকে তারা অনুমোদন দিয়েছে। 81 এবং এই 81টা প্রতিষ্ঠানের মোট পর্যবেক্ষকের সংখ্যা হলো 55,500 মতো, 450-54 এরকম, মানে 55,000, অ্যাকুরেট ফিগার হলো 454 জন এদের পর্যবেক্ষক তারা থাকবে। আচ্ছা, এই পর্যবেক্ষকের কাজটা কি, এটাকে বোঝার চেষ্টা করি আমরা। পর্যবেক্ষকের কাজ, যখন নির্বাচন হবে, তখন এই পর্যবেক্ষকরা ঘুরে ঘুরে দেখবে যে নির্বাচনটা কেমন হচ্ছে, এবং দেখার পর তারা কি দেখতে পেল সেটা লিখিত আকারে তারা পরবর্তী সময়ে নির্বাচন কমিশনকে অবহিত করবে। বলবে নির্বাচন ভালো হয়েছে, খারাপ হয়েছে, এই জায়গায় ভালো হয়েছে, ওই জায়গায় খারাপ হয়েছে, এই এলাকার 10টা কেন্দ্রে খারাপ হয়েছে, বাকি কেন্দ্রগুলিতে ভালো, এইরকম যা তারা দেখবে সেটা তারা রিপোর্ট করবে। তাহলে কি হবে? এই রিপোর্টগুলি করার জন্য তাদেরকে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে যাওয়ার অধিকার দিতে হবে। তাহলে তারা কী করে বুঝবে? তারা সবগুলি কেন্দ্রে ঢুকতে পারবে, বেরোতে পারবে যখন তখন, তাদেরকে কেউ না করতে পারবে না। তার মানে এটা কিন্তু একটা বড় ক্ষমতা। বড় ক্ষমতা কেন? যারা নির্বাচন, ধরেন একটা জায়গায় 10 জন ক্যান্ডিডেট আছেন, এই 10 জন ক্যান্ডিডেট কিন্তু ওই এলাকার সবগুলি ভোট কেন্দ্রে নিয়মিত যেতে পারবেন তার ইচ্ছা অনুযায়ী। 1 নম্বর 2 নম্বর তার নিজস্ব একটা যানবাহন দিয়ে তিনি সব জায়গায় কেন্দ্রে ঘোরাঘুরি করতে পারবেন। এবং এই যে সব জায়গায় ঘোরাঘুরি করতে পারা, এটা কিন্তু একটা খুব প্রয়োজনীয় কাজ। এখন ধরেন একজন ক্যান্ডিডেট, সে একটা কেন্দ্রে আছে, ওই এলাকায় মনে করেন আপনার 40টা কেন্দ্র আছে, তা বাকি কেন্দ্রগুলো যদি তার কিছু লোক থাকতো যারা অন্য অন্য কেন্দ্রে যেতে পারতো, তাহলে তার জন্য একটা সুবিধা হতো, কারণ তার প্রতিপক্ষ কোনো অনিয়ম করছে কি করছে না এটা দেখার জন্য একটা লোক থাকতো। আপনি যদি বলবেন সব কেন্দ্রেই তো তার এজেন্ট আছে, থাকলেও কোনো কোনো জায়গায় হয়তো এজেন্টটা বেশি কিছু বলতে পারে না, দুর্বল এজেন্ট হয়ে যায়, কিন্তু সবগুলোতে যেতে পারার কিন্তু একটা আলাদা সুবিধা আছে। এটার জন্যই কিন্তু একসময় আমরা শুনতাম যে ডামি ক্যান্ডিডেট দেওয়া হয়। নিশ্চয়ই আপনি শুনেছেন যে একজন ক্যান্ডিডেট থাকে ওই এলাকায়, তার হয়ে নির্বাচন পর্যবেক্ষণের জন্য, নির্বাচন দেখার জন্য আরও হয়তো 10 জন ডামি ক্যান্ডিডেট থাকে। এই ডামি ক্যান্ডিডেটদের কাজটা কি? তারা কিন্তু নিজেদের ভোটার তদারক করে না, তারা যার ডামি ক্যান্ডিডেট তার ভোটার কেমন আছে, তার ভোটে কোনো সমস্যা হচ্ছে কিনা, বেসিক্যালি তারা এগুলোই দেখত। এই ডামি ক্যান্ডিডেট থামানোর জন্যই কিন্তু নির্বাচন কমিশন একসময় বলেছিল যে এত আপনার এই স্বতন্ত্র ক্যান্ডিডেট দেওয়া যাবে না। তখন তারা কিন্তু স্বতন্ত্র নামে নেমে যায় এবং 1-2 জন প্রার্থীর ডামি হিসাবে সব জায়গায় ঘোরাফেরা করার একটা অধিকারও পায়। এখন
যে এটা তো বন্ধ হয়ে গেছে, এখন তো বেশি দামি ক্যান্ডিডেট দেওয়া যায় না। কিন্তু যদি একটা এলাকায় তার 20 জন পর্যবেক্ষক থাকে এবং এই 20 জন পর্যবেক্ষক যদি কোনো একজন প্রার্থী কিনে নিতে পারে, বলে তুমি পর্যবেক্ষণই করবা কিন্তু আমার হয়ে সব জায়গায় দেখবে, দেখভাল করবা, আমার পক্ষে কাজ করবা, তুমি যেহেতু সব কেন্দ্রে ঢুকতে পারছো, তা আমার প্রতিনিধি হিসেবে তুমি সব কেন্দ্রে ঢুকো, এটা আমার জন্য একটা সুবিধা। দেখেন হিসাবটা কিন্তু খুব সহজ। কাজে পর্যবেক্ষক হতে পারাটা একটা মানে মোটামুটি একটা লোভনীয় কাজ। তো এই এতক্ষণে কাহিনীগুলি বললাম। এখন কি দাঁড়াচ্ছে এখানে, যে একটা প্রতিষ্ঠানকে পাওয়া গেছে, এই আপনার প্রথম আলোর এই যে রিপোর্ট, এই রিপোর্টে যে জিনিসটা পাওয়া গেছে, তারা একটা প্রতিষ্ঠানকে পেয়েছে। সেই প্রতিষ্ঠানের নাম হলো পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সংক্ষেপে পাশা। দেখা গেছে এই প্রতিষ্ঠানটাকে, এই যে আমি বললাম যে 55,454 জনকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, এর মধ্যে 10,559 জন মানে আপনার পর্যবেক্ষক এই পাশায় নিয়োগ দিয়েছে। তাহলে পাশাটা কি? এটা একটা এনজিও। তাহলে এটা কি অনেক বড় এনজিও? না, পরে দেখা গেলো এটা এনজিও না, একটা এমনি একটা সংস্থা, তাহলে এনজিও বলতে নিবন্ধিতও না। তো এই পাশা, এই প্রতিষ্ঠানটা কত বড় এনজিও এটা ধারণা করেন তো আপনারা। এই এনজিওতে মোট লোক সংখ্যা হলো মাত্র 1 জন। এনার যিনি মানে আপনার সৈয়দ হুমায়ুন কবির নামে একজন আছেন, উনি হলেন গিয়া এই এনজিওর সর্বা, উনিই সব, উনি নির্বাহী পরিচালক, উনিই সব। মানে এই এনজিওতে কোনো লোকজনও নাই, উনি একাই এই 10,000 লোককে কী করে নিয়োগ দিলেন, অথবা উনি 10,000 লোককে নিয়োগ দিতে পারবেন এই জিনিসটা নির্বাচন কমিশন কি করে বুঝলো? এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নাই, উত্তর আপনি পাবেন না। এবং 10,000 লোক, এই 10,000 পর্যবেক্ষক সারা দেশের 300টা আসনের মধ্যে 127টা আসনে ওনার লোকজন দেখভাল করবে। 2 ধরনের পর্যবেক্ষক হয়। এক ধরনের পর্যবেক্ষক হলো তারা জাতীয় পর্যায়ের পর্যবেক্ষক, মানে তারা যে কোনো আসনের যে কোনো কেন্দ্রে যেতে পারবেন। আরেক ধরনের পর্যবেক্ষক হলো একটা কেন্দ্রে, মনে করেন একটা আসনে নির্বাচনী এলাকায় হয়তো ওখানে ওনার মনে করেন 50 জন পর্যবেক্ষক আছে, ওই 50 জন কেবল ওই নির্বাচনী এলাকাতেই থাকতে পারবেন, তার বাইরে যেতে পারবেন না। তো পাশার যারা পর্যবেক্ষক আছে, এনে কোনো কোনো নির্বাচনের এলাকা এমনও আছে যেখানে নাকি পাশার শতাধিক মানে 60-70 জন করে এবং 100-র উপরে আছে, এরকম হলো 41টা আসনে। 41টা আসনে পাশার প্রত্যেকটা আসনে 100 বা তার চেয়েও বেশি পর্যবেক্ষক আছে। ভাবেন, তার মানে কি প্রতিটা কেন্দ্রে তার এক বা একাধিক পর্যবেক্ষক সারাক্ষণ থাকবে। কিন্তু এরা কার কাজ করবে? এবং এরা যে কাজ করবে, এদেরকে পাশা নিয়োগ দিয়েছে, কিন্তু আসলে এরা টাকাটা পাবে কার কাছ থেকে? পাশা কি কারো কাছ থেকে টাকা নিচ্ছে? পাশা কি বিশেষ কোনো প্রার্থীকে সুবিধা পাওয়া দেওয়ার জন্য বলছে যে আপনি আমাকে এই 10 লাখ টাকা দেন, আপনাকে আমি 100 পর্যবেক্ষক দেব যারা আপনার হয়ে কাজ করবে? ভাবুন একবার, লেনদেনটা কোন পর্যায়ে গেছে? এবং তাদের কোনো প্রশিক্ষণ নেই। এই 2 রিপোর্টার যাদের নাম বললাম, ওনার সঙ্গে আলাপ করেছেন, করে জিজ্ঞাসা করেছেন এই নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরকে যে আপনারা এদেরকে নিয়োগ দিয়েছেন, এদেরকে কোনো প্রশিক্ষণ দিয়েছেন আপনি? ওইখানে কোনো প্রশিক্ষণ নাই। তো মানে পর্যবেক্ষণ কীভাবে করবে, এই জন্য তাদের কোনো প্রশিক্ষণও নাই। উনি বলেছেন এদের যারা দলনেতা থাকবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। দলনেতা আবার কি? মানে পুরা জিনিসটাই একটা ভয়ঙ্কর অনিয়ম, ভয়ঙ্কর দুর্নীতি। আপনারা যদি আরো একটু খুঁজেন, আমার মনে হয় আপনারা পেয়ে যাবেন যে বিশেষ কোনো একটা দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই কি এদের নিয়োগ দেওয়া হয়েছে? এত মেটিকুলাস ডিজাইন পর্যবেক্ষকদের মধ্যেও ভাবা যায়? দেখেন নির্বাচন কমিশন করেছে কি, নির্বাচন কমিশন শুরুতে আগের নির্বাচনগুলোতে যারা নাকি পর্যবেক্ষক ছিল তাদের সবগুলি প্রতিষ্ঠানকে বাতিল করে দিয়েছে। এখন বাতিল করে দিয়ে নতুন যখন তারা পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছে, আচ্ছা কোথায় পাবে এত পর্যবেক্ষক? নির্বাচন আসে 5 বছর 6 বছর পর পর একটা করে, এত পর্যবেক্ষক এখানে আছে? নাই। তখন তারা এরকম জোড়া তালি দেয়া এখান থেকে ওইখান থেকে নিয়ে তারা এই কাজগুলি করেছে। এবং পাশার যে ঘটনাটা, আমার মনে হয় না পৃথিবীতে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেছে। এটা এই নির্বাচন কমিশন ঘটিয়ে আমাদেরকে দেখালো যে তারা কি পারে।
এই স্ক্যান্ডালের শেষ কোথায় আমি জানি না, ভালোভাবে খুঁজলে হয়তো দেখা যাবে যে আরও এরকম অনেক আছে, এরকম পেয়ে যাবেন আপনারা। এই যে 81টা সংস্থা, ভালো মতো খুঁজলে কি পাওয়া যাবে আল্লাহ জানে। সংস্থা আরও বেশি ছিল, ওটাকে বাদ দিচ্ছে কিছু, 2 দফায় তারা নিয়োগ দিচ্ছে আর কি। পাশাপাশি প্রথম দফায় ছিল না, পরের দফায় তাদের নামটা আসছে। তো এভাবেই নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচনটাকে আমাদের প্রধান উপদেষ্টা এরই মধ্যে বলেছেন এটা হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। আল্লাহ রহম করুক। সারা বাংলাদেশে যে আসনগুলোতে নির্বাচন হচ্ছে, এনসিপির নেতাকর্মীদের মধ্যেও যে নির্বাচনের পরিবেশ প্রেক্ষাপট হচ্ছে, সেখানে আপনি যদি খেয়াল করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহর চ্যাপ্টার ক্লোজ, কারণ সে মোটামুটি এমপি হওয়া নিশ্চিত, তার আসন আর ওইরকম কোনো প্রার্থী নাই। বাট নাসিরউদ্দিন পাটোয়ারির যে বিভিন্ন কারণে, এই যে ধরেন কেউ ময়লা মারে, কেউ ময়লা পানি সরে, কেউ ডিম মারে, এটার একটা মেইন কারণ হচ্ছে এই কাজগুলো রাইট নাও কে করতেছে? বিএনপি নেতাকর্মী। কিন্তু কেন করতেছে? ওই যে থাকে না, যত বড় মুখ না তত বড় কথা। তবে এখন পরিবর্তিত বাংলাদেশ, এখন এখানে সবারই মুখ বড়, যার যতটুকু বড় মুখ করে কথা বলা যায় ততটুকুই বলছে। কথা বলছি জনাব তারেক রহমানকে নিয়ে আজকে যে অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারি আনছেন, স্বাভাবিকভাবে তার আজকেরই বক্তব্যের জন্য দেখা যাবে যে আগামী দিনগুলোতে হয়তোবা তাকে আরো লাঞ্ছিত হতে হবে। কেন? কারণ আপনি যখন কোনো স্পেসিফিক বক্তব্য দিচ্ছেন, এটার পিছনে আপনার কাছে প্রমাণ আছে, তথ্যাদি আছে, দলিল আছে। গেল কয়েকদিন আগে জামাত আমিরের অ্যাকাউন্ট থেকে আমাদের নারীদেরকে নিয়ে একটা পোস্ট হয়েছিল। আমি ভিডিওটা করছি যে সাধারণ মানুষ যারা একটু নর্মাল সেন্স রাখে যে এটা বুঝতে পারছে যেটা আইডি হ্যাক হয়েছে। যাই হোক, এখন জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে এই ঘটনার পিছনে নাকি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি জড়িত, এবং এটা তারেক রহমানের প্ল্যানের অংশ। এটা নিয়ে জামাতের একটা বক্তব্য ছিল যে যারা এটা নিয়ে কর্মসূচি দিচ্ছে তারাই মনে হয় ঘটাইছে। অর্থাৎ এই আপনার পোস্টটা আপলোড হওয়ার পরপরই, ফেসবুকে আসার পরপরই ছাত্রদল তখন আবার একটা আপনার পাল্টা ইয়া দিছিল যে নারীদের নিয়ে এরকম বিদ্বেষমূলক মন্তব্য জামাত আমিরের। আবার জনাব তারেক রহমান নিজেও জামাত আমিরের এই বক্তব্যকে সত্য মনে করেছেন। তবে আমার মনে হয় জনাব তারেক রহমানেরও এরকম বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু অপেক্ষা করা উচিত যে সত্য মিথ্যা। কারণ জামাত কিন্তু দাবি করছে যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমরা দেখলাম পুলিশ আবার বঙ্গভবনের কোন কর্মকর্তাকে গ্রেপ্তার করছে। সো এই ক্ষেত্রে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, তো এখন তারেক রহমান জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করবে, এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে? বাট এখন যখন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই কথা বলেন যে জনাব তারেক রহমান বলছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান বাংলাদেশে নামার পরে, রাইট? তো সেই প্ল্যানেরই অংশ নাকি জনাব ডাক্তার শফিক সাহেবের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা। তার বক্তব্য হচ্ছে তারেক রহমান যে প্ল্যানের কথা বলছিলেন তারই অংশ হচ্ছে জামাত আমিরের আইডি হ্যাক করা। নিজের নির্বাচনী এলাকায় প্রচারণাকালে নাসিরউদ্দিন পাটোয়ারি এই অভিযোগ করেন। নারী কর্মীদের হেনস্থার হামলার অভিযোগ তোলে নাসিরউদ্দিন, বলেন ব্যবসায়ীদের বাধ্য করে সবাই নেওয়া হচ্ছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, রাতের আধারে আমার পোস্টার বিলবোর্ড খুলে নেওয়া হচ্ছে, নারী কর্মীদের হেনস্থা হামলা করা হচ্ছে, বঙ্গভবন স্টাফ কোয়ার্টার আমাদের প্রচার চালাতে দেয়নি, ভোট কেন্দ্র দেখতে গিয়েছিলাম। মানে তিনি নানান অভিযোগ আপনার নিয়ে আসছেন যে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে কতটুকু হচ্ছে। এমনকি বরাবরের মতো বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। দেখেন বাকিগুলা সত্য মিথ্যা আছে, এভারেজ এগুলো ঘটতেছে, কিন্তু তারেক রহমানকে নিয়ে এরকম মন্তব্য করার ক্ষেত্রে স্পেসিফিক তথ্য প্রমাণাদি ছাড়া যখন বক্তব্য দেওয়া হয়, স্বাভাবিকভাবে এটা প্রশ্ন তৈরি করে। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি ইলেকশন খুব বেশি দিন নাই। আবার আমার মাঝে মাঝে এটাও মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি চায় তার উপরে একটা বড় ঘটনা ঘটুক। ধরেন বিএনপির নেতাকর্মীরা রাগ টাক করে গোসা করে একটা ঘটনা ঘটাই দিক। তবে আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির এই মুহূর্তে একটু সিকিউরিটি দরকার। কেন দরকার বলি, ওই যে ওসমান হাদি খরচ হয়ে গেছে না, নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যে কোনো একটা যদি ঘটনা ঘটে, চোখ বন্ধ করে সবাই ভাইবা নিবে এটা মির্জা আব্বাস করছে। মানে এটা বাংলাদেশ, পারসেপশন এখানে কাজ করে। যদি কোনো ঘটনা ঘটে সবাই বলবে যে হ্যাঁ মির্জা আব্বাস মুখে মুখে যত কথাই বলুক, তলে তলে কিন্তু এটা উনিই ঘটাইছে। সো এটা ভোটের মাঠে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেরও নিজে গুলি করে দিতে পারে। ভাই বাংলা সিনেমা দেখে আমরা অভ্যস্ত আর কি, মানে দেখছি আর কি এরকম। তো সেই ক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রোটেকশন দেওয়া উচিত, যেন কোনো ধরনের ঘটনা ইলেকশনের আগে না ঘটুক, রাজনৈতিক কোনো মোড় আমরা এখানে না দেখি, কারণ বাংলাদেশে সব সম্ভব। তো নাসিরউদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে আমাদের যে বক্তব্য বা সাজেশন, আপনিও কথাবার্তা বলার সময় ব্যালেন্স করে বলবেন, যেন আপনাকে হেনস্থার শিকার হতে না হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।